এই 36, এমসিকিউ ভিএসকিউ এর 36 আর এসএকিউ এর 18, তিনটেকে যোগ করে দেখ, ওটাই তো টার্গেট। এখন রাত্রির কটা বাজে জানিস? রাত্রির প্রায় 3টে বাজে। আমি হাউ হাউ করে চিল্লাচ্ছি। তোরা যেটা চাইবি আমি কিছুটা হলেও প্রচেষ্টা করে সেই জিনিসটা আনবো, আর তাকে পারফেক্ট জিনিস প্রোভাইড করতে হবে, ব্যাস জাদু হয়ে যাবে। তারপরে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তে ভাগ করে 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 অঙ্ক করানো হবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস মাধ্যমিক 2026 ফিজিক্যাল সায়েন্সকে টার্গেট করে অ্যাডভেঞ্চার একাডেমি অনেক দিন ধরে এগোচ্ছে। আমাদের সংকল্প, আমাদের চেষ্টা, আমাদের প্রতিজ্ঞা, আমাদের ছেলেমেয়েরা মাধ্যমিকের 2026 পরীক্ষাতে ভৌত বিজ্ঞানে 95+ আর ভাগ্য ভালো থাকলে 100-100 বন্যা বইয়ে দেবে। তার জন্যই আমাদের চ্যানেলের মধ্যে এমসিকিউ, ভিএসকিউ আর এসএকিউ সেপারেট করে প্রিপারেশন শুরু হয়ে গেছে বহুদিন ধরে। পর্ষদের টেস্ট পেপার এখনো পর্যন্ত কোথাও শুরু হয়নি, আমাদের পর্ষদের টেস্ট পেপারের অনেকগুলো সেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং তোরা প্রত্যেকেই জানিস যে এলএকিউ এর যে পার্টটা রয়েছে সেটা মেনলি আমরা ধামাকা ব্যাচের মধ্যে করাই। ধামাকা ব্যাচে প্রচুর এলএকিউ প্র্যাকটিস হচ্ছে, কিন্তু আমি বলেছিলাম তোরা যেটা চাইবি আমি কিছুটা হলেও প্রচেষ্টা করে সেই জিনিসটা আনবো। ওই জন্য ইউটিউবেও আমি এলএকিউ এর কিছু কিছু ভিডিও দিচ্ছি। আমরা ইয়ার ওয়াইজ সলভ দেব, আমরা পর্ষদের 3টে পেপার দেব, আর একটা মিক্সড এলএকিউ সেট দেব, এটা আমি কথা দিয়ে রাখলাম। তো চল আজকে আমাদের প্রথম পর্ষদের সেট 239 নম্বর পেজের যে এলএকিউটা রয়েছে সেটাকে একটুখানি ধূলিসাৎ করে দেওয়া যাক। এলএকিউতে ভাই 36টা নম্বর থাকে, মুখের কথা নয়, এটা 12খানা প্রশ্ন করতে হয়। 36 নম্বর মানে বুঝতে পারছিস? এই 36, এমসিকিউ ভিএসকিউ এর 36 আর এসএকিউ এর 18, তিনটেকে যোগ করে দেখ, ওটাই তো টার্গেট। ঠিক আছে, চলো প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। আচ্ছা একটা কথা বলি, এলএকিউ কিন্তু মেনলি তোরা প্রত্যেকে পড়েছিস এতদিন ধরে। তোরা প্রথম থেকে ফিজিক্যাল সায়েন্সে যা যা পড়িস এক্স্যাক্টলি সেইগুলোকেই এলএকিউতে দেওয়া হয়। এলএকিউ ইজ নাথিং সো স্পেশাল। তোরা 2024 সালের সেটটা আমার চ্যানেলের মধ্যে দেখেছিস। যারা যারা ধামাকা ব্যাচে পড়ছিস, তারা রেগুলারলি এলএকিউ করছিস, তারা তো দেখতে পাচ্ছিস যে এলএকিউ খুব একটা বিশাল কিছু জিনিস ব্যাপার নয় ভাই। তুই যদি এতদিন ফিজিক্যাল সায়েন্সটাকে ঠিক মতো পড়ে থাকিস তুই সবই পারবি। যেমন দেখ এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। সমস্যাটা কোথায় হয়? বেশিরভাগ ছেলে মেয়ে উত্তর লেখার আসল কৌশলটাই জানে না। ওই জন্য যখন আমরা ব্যাচের মধ্যে উত্তর লেখার কৌশলগুলোকে শেখাচ্ছি, অনেক ছেলে মেয়ের কাছে সেগুলো নতুন লাগছে। দেখ তো তোর কাছে এই কৌশলটা নতুন কিনা। ধর তোকে যদি আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করতে বলে, তুই প্রথমেই লিখবি বয়েলের সূত্রানুযায়ী। আচ্ছা প্রথমে খাতার মধ্যে কি করে শুরু করতে হবে দাদা? খাতার মধ্যে প্রথমে তুই কোয়েশ্চেন নাম্বারটা দিবি, প্রপারলি কোয়েশ্চেন নাম্বার দিতে হবে, কিন্তু ওই 4 বলে ছেড়ে দিলাম হবে না, প্রপারলি 4.1। অনেকের আবার অভ্যাস কি থাকে জানিস, অনেকে খাতার মধ্যে 1, 2, 3, 4 করে লিখতে শুরু করে দেয়। না ভাই, যেইটা কোয়েশ্চেনের নাম্বার তোমাকে খাতার মধ্যে সেই নাম্বারটাই দিতে হবে। দিয়ে তুমি ওপরে কোন উত্তরটা লিখছো তার একটা হেডিং দিতে হবে। ধরো তুমি যদি আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিষ্ঠা করো, তাহলে তোমাকে হেডিং করতে হবে আদর্শ গ্যাসের সমীকরণ, না হলে কিন্তু তোমার হাফ নাম্বার হলেও কেটে নিতে পারে তারা। এই জায়গাগুলোকে খেয়াল রাখবি। এইবার হেডিংটা করার পর কি করব, একখানা বুলেট করব, বুলেটটা করে করব বয়েলের সূত্রানুযায়ী। এবার অনেকে ভুলটা কি করে, বয়েলের সূত্রানুযায়ী লেখার পরে ডিরেক্টলি বয়েলের সূত্রে সমীকরণটাকে বসিয়ে দেয়। না, দিস ইজ নট আ রং অ্যাপ্রোচ। কেন না, তোমাকে বয়েলের সূত্রটাকে এক লাইনে একটু লিখে দিতে হবে। বয়েলের সূত্রটা তো ভাই এক লাইনেরই সূত্র, তুই ওটাকে একটু লিখে দে না। লিখে দেওয়ার পর তুই লেখ ভি প্রপোর্শনাল টু 1/p। শুধু এইটুকুই নয় রে, তোকে এখানটাতে লিখে দিতে হবে যে তোর এই ভিটা কি, তোর এই পিটা কি। এবার তুই বলবি দাদা ধ্রুবক গুলোকেও কি লিখতে হবে? তুই তো ধ্রুবক অলরেডি মেনশন করছিস তো সূত্রের মধ্যে। ব্যাপারটা বুঝতে পারলি আমি কি বললাম? একই রকম ভাবে তোকে এখানটাতে আরেকটা হেডিং করে তারপরে লিখতে হবে চার্লসের সূত্রানুযায়ী। তাহলে তুই চার্লসের সূত্রানুযায়ী লিখলি, লেখার পরে তোকে লিখতে হবে ভি প্রপোর্শনাল টু টি। সেখানে তোকে মেনশন করতে হবে তোর ভিটা কি, তোর টিটা কি। আশা করতে পারি ক্লিয়ার আছে। টি এর মধ্যে পরম উষ্ণতা না লিখলে কিন্তু নাম্বার কেটে নেবে। শুধুমাত্র উষ্ণতা নয়, পরম স্কেলের উষ্ণতা, কেলভিন স্কেলের উষ্ণতা, সেই জন্যই বড় হাতের টি দেওয়া হয়েছে। চার্লসের সূত্র কিন্তু দুটো সিস্টেমে হয়, তোরা প্রত্যেকেই জানিস। তারপরেরটা কি বল? তারপরেরটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী। সেখানে লিখবো আমরা ভি প্রপোর্শনাল টু এন। তারপরে কি করব, ভিটা কি, এনটা কি বলে দেবো।
প্রত্যেকটার কিন্তু তুই একটা করে লাইন লিখে দিচ্ছিস, এই কথাটা কিন্তু যেন খেয়াল থাকে। দেখ, আমাকে তোদেরকে আলাদা করে কিছু শেখাতে হবে না, তোরা এগুলো সব জানিস, আমি তোকে জাস্ট ধরিয়ে দিচ্ছি তোকে কি করতে হবে। এইটা হচ্ছে তোর 1 নম্বর সমীকরণ, এইটা হচ্ছে তোর 2 নম্বর সমীকরণ, এইটা হচ্ছে তোর 3 নম্বর সমীকরণ। এইবার তুই কি করবি বল, তুই এখানটা সিম্পল লিখবি যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী পাই বলে। তুই কি করছিস দেখ, 3টে জায়গাতেই ভি আছে, তাহলে তুই এখানটা একটা ভি বসাচ্ছিস। 3টে জায়গাতেই সমানুপাতিক আছে, তাহলে তুই এখানটা একটা সমানুপাতিক বসাচ্ছিস। এখানে এন আছে, ইনটু করে দিচ্ছিস তুই টি, তাহলে এন এর সাথে টি গুণ হচ্ছে, কারণ এই দিকের গুলো সবকটা সেম, ওই জন্য একবার বসালাম। প্রপোর্শনাল সবকটাই আছে, একবার বসালাম। আর ডান দিকের গুলো সব গুণ করে দিচ্ছি। এন ইন্টু টি করলে এন টি পাওয়া যায়, ইন্টু 1/p করলে ডিভাইডেড বাই এরকম ভাবে পি হয়ে যায়, তাহলে ভি প্রপোর্শনাল টু এন টি বাই পি হয়ে গেল। গল্প শেষ হয়ে গেছে। এইবার কি করব বল, এইবার এখান থেকে সমানুপাতিক চিহ্নটাকে তোল, তাহলে v ইকুয়াল টু কে ইন্টু এন টি বাই পি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি পিভি ইকুয়াল টু এন কে টি। যখনই কোনো ধ্রুবক আনবে, কেটাকে লিখবে সমানুপাতিক ধ্রুবক বা অশূন্য সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এইবার তুই বলবি দাদা তুমি বহুত বাজে লোক আছো, কেন না, এখানে তো আর হতো। এইবার তোকে আলাদা করে সেটা মেনশন করতে হবে, লিখতে হবে রসায়ন বিদ্যায় এই ধ্রুবকটি অত্যন্ত গুরুত্বের জন্য বা বিশেষ গুরুত্বের জন্য এটিকে কে ইকুয়াল টু আর ধরা হয়, এই কথাটা মেনশন করে তারপরে লিখবে পিভি ইকুয়াল টু এনআরটি। নাও দিস ইজ ইওর কারেক্ট অ্যাপ্রোচ। এবং এখানে তোমাকে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে যে আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। বুঝতে পারলি এলএকিউ লেখার কৌশলটা কোথায়? আমি আগের দিন পর্ষদের একটা মেবি 4 বা 5 নম্বর সেট হবে, তার এলএকিউটা যখন ধামাকা ব্যাচে করাচ্ছিলাম, এইটা কিন্তু 2 নম্বরে দিয়েছিল, তার সঙ্গে একটা প্রশ্ন ছিল। এবার ভাবিস না 2 নম্বরে দিলে দাদা এতটা লিখবো না, 3 দিক কিংবা 2 দিক তোকেই পুরোটাই করে আসতে হবে, নালে কিন্তু নাম্বার কেটে নেওয়ার সুযোগ থেকে যাবে। ঠিক আছে, এবং আমরা যারা যারা ফুল মার্কস টার্গেট করে যাচ্ছি তারা কিন্তু একেবারে নাম্বার কাটাটাকে সমর্থন করতে পারবো না, এই কথাটাকে খেয়াল রাখিস। চল এবার দেখি দা ভিলেন রাসায়নিক গণনা। অনেকের কাছে ভাই এটা ভিলেন, তাদের জন্য একটা কিন্তু রাসায়নিক গণনার ওয়ান শট খুব তাড়াতাড়ি আসছে, যেখানে প্রথমে কিছুটা কনসেপ্ট তাদেরকে শিখিয়ে দেওয়া হবে যেটা অঙ্ক করার জন্য দরকারি, তারপরে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 তে ভাগ করে 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 অঙ্ক করানো হবে। বুঝতে পারছিস তো কি হবে? এখন রাত্রির কটা বাজে জানিস? রাত্রির প্রায় 3টে বাজে। আমি হাউ হাউ করে চিল্লাচ্ছি, লোকজন গালাগাল দেবে মনে হচ্ছে সকালে। দেখ, বলেছে এসটিপিতে 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। তাহলে চল করা যাক। প্রথমে দেখ ভাই, রাসায়নিক গণনার অঙ্ক করার একটা সিম্পল টেকনিক আছে। টেকনিকটা কি? তোকে প্রথমে প্রশ্নটাকে পড়ে বিক্রিয়াটাকে লিখতে হবে। যদি তুই দেখিস এমন বিক্রিয়া চলে এসছে যেটা তোর সিলেবাসের মধ্যে রয়েছে, তাহলে তো মাঝেই মাঝে ভাই, এই বিক্রিয়াটা তো তোর অজৈব রসায়নের মধ্যে রয়েছে। যারা যারা অজৈব রসায়নের বিক্রিয়াগুলোকে এখনো রপ্ত করতে পারছিস না, আমাদের পকেট ধামাকা সিরিজ চলে এসছে। পকেট ধামাকা সিরিজের প্রথম এপিসোডে আমি জৈব রসায়নের সব বিক্রিয়া 17 মিনিটে কভার করে দিয়েছি। সেকেন্ড এপিসোডটা আছে অজৈব রসায়নের সব প্রস্তুতির ওপর, অ্যাসিড ফ্যাসিড সব থাকবে ভাই। একদম খেলা হচ্ছে, খুব জোর ধামাকা হবে এবার। চল এবার একটুখানি বিক্রিয়াটা লেখ। দেখ, অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। তাহলে চল লিখি অ্যামোনিয়াম ক্লোরাইড। দাদা এটাকে অ্যামোনিয়াম ক্লোরাইড কেন বলে? কারণ এইটাকে যদি তুই ভাঙিস তাহলে এখান থেকে পাওয়া যাবে NH4+, যেটাকে অ্যামোনিয়াম মূলক বলে, আর পাওয়া যাবে Cl-, ক্লোরিনের মাথায় মাইনাস, তার মানে ক্লোরাইড। এই জন্য অ্যামোনিয়াম আর ক্লোরাইড মিলিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড। আশা করতে পারি মাথার মধ্যে একটু একটু করে ঢুকে গেছে। এইবার মন দিয়ে শোন, অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কার বিক্রিয়া করাবো? পোড়া চুনের বিক্রিয়া করাবো। যখনই বিক্রিয়া করাবো কিভাবে রেজাল্টটা পাই দেখ, এখানে ক্যালসিয়াম, এখানটায় ক্লোরিন। ক্যালসিয়াম ক্লোরিনকে কিভাবে বিক্রিয়া করবি? CaCl2। কেন? কারণ ক্যালসিয়ামের যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা 1, যৌগ গঠনের সময় ক্রস হয়ে যায়, পরিষ্কার কথা। প্লাস এখান থেকে তো তোকে একটা প্রোডাক্ট বলেই দিয়েছে, অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ামটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে অ্যামোনিয়া আর হাইড্রোজেন প্রস্তুত করবে। তাহলে এখানটা প্রস্তুত হয়ে গেল একটা প্রোডাক্ট, অ্যামোনিয়া হয়ে গেল। আর হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, জল ছাড়া আর কি হবে বল? তাহলে H2O প্রস্তুত হয়ে গেছে। এই যে তোর প্রোডাক্টটা তৈরি হয়েছে না, এটাকে একটুখানি ব্যালেন্স করতে হবে। মানে তুই সবসময় খেয়াল রাখবি, রাসায়নিক গণনার অঙ্ক করার প্রথম ধাপ হচ্ছে বিক্রিয়া লেখা, আর দ্বিতীয় ধাপ হচ্ছে ব্যালেন্স করা। ব্যালেন্স কি করে করতে হয় দাদা? এখানটা 2 আছে ক্লোরিনের, তাহলে এখানটা একটা 2 বসাও। নাইট্রোজেনের সামনে 2 চলে এলো, তাহলে অ্যামোনিয়ার সামনে 2 বসাও। ক্যালসিয়াম 2 আছে না 1 আছে? 1 আছে।
হাইড্রোজেন 4 2 8টা, 3টে 2 6টা, 6টা 8টা, ঠিক আছে, অক্সিজেন একটা ব্যালেন্স হয়ে গেছে। চলো এইবার কি আছে, এইবার আমাকে খুঁজে বার করতে হবে যে কার কার মধ্যে সম্পর্ক আছে, কাদের দুজনকে নিয়ে আমাকে কাজ করতে হবে, কার কার মধ্যে রিলেশন দিয়েছে সেইটা খুঁজে বার করো। বলেছে এসটিপিতে 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য, মানে একটা তো তোমাকে অ্যামোনিয়ার সাথে সম্পর্ক তোমাকে দিয়েই দিয়েছে, আর কার কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। এখানে কিন্তু চুনের কোনো প্রসঙ্গ নেই, তোকে বলেছে কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মেশাতে হবে, তার মানে সম্পর্কটার মধ্যে জড়িতটা কে, অ্যামোনিয়াম ক্লোরাইড। বোঝা যাচ্ছে? তাহলে অ্যামোনিয়া তৈরি করতে হবে, কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন, এই জন্য এদের দুজনের মধ্যে সম্পর্ক আমাকে স্থাপন করতে হবে। যাদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে তাদের ঝপাঝপ করে আণবিক ভর বা সংকেত ভর লিখে ফেলো। এবার কি হবে দেখে নাও তাড়াতাড়ি করে, সামনে 2 আছে তো একটা 2 বসিয়ে দিলাম। নাইট্রোজেন তোরা প্রত্যেকে জানিস 14 হয়, তোকে দিয়ে দিয়েছে, যদিও না দিয়ে দিলেও তো লিখতে পারতিস। হাইড্রোজেন 4টে আছে বলে 4, ক্লোরিন আছে 35.5। তবে খেয়াল রাখিস যদি এইভাবে ভ্যালু দেওয়া থাকে, তবে যদি ক্লোরিনকে তোকে 37ও লিখে দেয় তোকে 37ই ধরতে হবে, খেয়াল রাখিস কিন্তু ব্যাপারটা। আচ্ছা এইবার এতে কি হবে দাদা, 35 আর 4 39, 10 হচ্ছে 49 আর 4 53, 53.5, মানে 106 107 হয়ে গেল। মানে 107 গ্রাম যদি অ্যামোনিয়াম ক্লোরাইড তুই নিস, তাহলে তোকে কত আয়তনের অ্যামোনিয়া পেতে হবে ভাই। অ্যামোনিয়ার সামনে কত মোল আছে, 2 মোল আছে। 2 মোল এসটিপিতে আয়তন কত হয়, এসটিপিতে 1 মোলের আয়তন কত, 22.4 লিটার, তাহলে 2 মোলের আয়তন কত, 44.8 লিটার। এইটা হয়ে গেল তোর সমতা বিধান থেকে সম্পর্ক। মানে কি, মানে আমি দেখতে পেলাম সমতা বিধান থেকে এটা 2 মোলস আছে, এই জন্য 2 মোলস এর জন্য এর ভরটা বার করলাম, কত হয়ে গেল বল, 107 গ্রাম। এবং আমি দেখতে পেলাম যদি আমি 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে বিক্রিয়া করাই, তাহলে সেখান থেকে প্রস্তুত করা যায় 44.8 লিটার, মানে 2 মোল অ্যামোনিয়া, 44.8 লিটার অ্যামোনিয়া। বলো হ্যাঁ। এইবারে মন দিয়ে শোন ভাই, তোকে বলে দিয়েছে 4.48 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে হবে। আমি একটু ঘুরিয়ে নিই তাহলে আমাদের একটু সুবিধা হবে ক্যালকুলেশন করতে। 44.8 লিটার প্রস্তুত করার জন্য লাগে 107 গ্রাম, তাহলে একটুখানি ঘুরিয়ে লিখি, 44.8 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য প্রয়োজন হয় 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। আমাকে কি দিয়ে দিয়েছে ভাই, আমাকে দিয়ে দিয়েছে 4.48 লিটার প্রস্তুত করো। তাহলে 4.48 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কতটা প্রয়োজন পড়বে বার করে নে, গল্প শেষ। দাদা এইটাকে তো 10 দিয়ে ভাগ করলেই 4.48 হয়, তাহলে এইটাকেও আমি 10 দিয়ে ভাগ করে দিই, বলো হ্যাঁ। তাহলে 10.7 গ্রাম অফ অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে। প্রত্যেকে বলো জয় ধামাকা, কমপ্লিট প্রত্যেকের কাছে। অঙ্ক সোজা, কনসেপ্টটা শিখতে হবে আর কিচ্ছু না। নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ গুড অঙ্ক। বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এইরূপ 50 গ্রাম জিঙ্কের সাথে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। খুব ভালো কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন ভাই। চল একটুখানি আমার কথাগুলোকে মন দিয়ে শোনো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, আর এটা আমার রাসায়নিক গণনার 1 শটের মধ্যেও আছে। আচ্ছা বলতো বাণিজ্যিক জিঙ্কের মধ্যে অশুদ্ধি কতটা আছে, 35%। তাহলে আমি যদি তোকে বলি 100 গ্রাম জিঙ্কের নমুনায় অশুদ্ধি আছে 35 গ্রাম, পরিষ্কার কথা, প্রত্যেকে আমার সাথে একমত, কারণ বলেছে 35% অশুদ্ধি আছে। যদি আমি 100 গ্রাম নিই তাহলে তার মধ্যে 35 গ্রাম অশুদ্ধি আছে। তাহলে তুই আমাকে একটুখানি বলতো 100 গ্রাম জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক কতটা আছে, মানে যেইটা আমাদের মেনলি রিয়াকশন করবে, আমাদের তো অশুদ্ধিগুলো রিয়াকশন করবে না, বিশুদ্ধ জিঙ্কটাই রিয়াকশন করবে। আমি নিচ্ছি 100 গ্রাম, আমি ভাবছি 100 গ্রাম রিয়াক্ট করবে, বাট 100 গ্রাম তো রিয়াক্ট করবে না, রিয়াক্ট করবে কতটা, যতটা বিশুদ্ধ জিঙ্ক ওর মধ্যে রয়েছে। তাহলে বিশুদ্ধ জিঙ্ক কতটা আছে, 100 মাইনাস 35, কত থাকলো ভাই, 65 থাকলো। তার মানে আমি যদি 100 গ্রাম জিঙ্ককে রিয়াকশনের মধ্যে ফেলি, তাহলে অ্যাকচুয়ালি 65 গ্রাম জিঙ্ক রিয়াকশন করছে, বাকি 35 গ্রাম
চুপচাপ ঘরের মধ্যে বসে বসে গেম খেলছে, ঠিক আছে, ওরা কোনো রিয়াকশন করছে না, বাকি সবাই রাত দিন জেগে জেগে পড়ে যাচ্ছে। এইবার একটুখানি মন দিয়ে শুনুন, যদি 100 গ্রামে বিশুদ্ধ জিঙ্ক থাকে 65 গ্রাম, আমাদেরকে দেওয়া হয়েছে কতটা? আমাদেরকে দেওয়া হয়েছে এইরূপ 50 গ্রাম জিঙ্কের সাথে, মানে আমাদেরকে 50 গ্রাম জিঙ্ক দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি তার মধ্যে 50 গ্রাম রয়েছে? নেই তো। 100 গ্রামে যদি 65 গ্রাম থাকে, তাহলে 50 গ্রাম জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক কতটা রয়েছে? এর হাফ করলে 50 হয়, তাহলে এরও হাফ করে দে। 65 হাফ করলে কত হয়? 32 দুয়ে 64 হয়, তার মানে 32.5, 32.5 গ্রাম আছে। আমি আশা করতে পারি বিষয়টা পরিষ্কার আছে, যে আমি 50 গ্রাম জিঙ্কের নমুনা নিয়েছি, বাট ওর মধ্যে অ্যাকচুয়ালি আমার জিঙ্ক কতটা রয়েছে? 32.5 গ্রাম জিঙ্ক রয়েছে। ক্লিয়ার? এইবার তুই বিক্রিয়া লেখ। কার সাথে? জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। তাহলে জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করাও লঘু সালফিউরিক অ্যাসিডের, যখনই বিক্রিয়া হবে তুই জানিস প্রোডাক্ট কি হয়, Zn আর SO4 একসাথে যুক্ত হয়, Zn2 প্লাস SO4 2 মাইনাস তৈরি করে ZnSO4, এবং এখান থেকে প্রস্তুত হয়ে যায় কি বল? হাইড্রোজেন গ্যাস। হয়ে গেল ক্লিয়ার? এইবার কি দেখতে বলেছি? সমতা বিধান হবে কিনা? কিচ্ছু সমতা বিধান হচ্ছে না। এইবার কি দেখতে হবে? কার কার মধ্যে সম্পর্ক। বাণিজ্যিক জিঙ্কে এত পার্সেন্ট বিশুদ্ধি অবিশুদ্ধি আছে, এত গ্রাম জিঙ্কের সাথে অতিরিক্ত পরিমাণ এত বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে, কি পরিমাণ মানে হাইড্রোজেন নিচে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে। কত গ্রাম জিঙ্ক দিয়ে দিয়েছে? 50 গ্রাম, তার মানে জিঙ্কের সাথে সম্পর্ক আছে। জিঙ্কের সাথে কার সম্পর্ক? হাইড্রোজেনের সম্পর্ক। গল্প শেষ। এবার জিঙ্কের কি পারমাণবিক ভর দিয়ে দিয়েছে? দিয়ে দেয়, 65 দিয়ে দিয়েছে। খুব ভালো কথা। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 1 মোল আছে, 1 মোল মানে 65 গ্রাম হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেনের আয়তন বলেছে না পরিমাণ বলেছে? কি পরিমাণ হাইড্রোজেন, তাহলে পরিমাণ বার করি। এখানে আমি দেখতে পাচ্ছি H2 আছে, সামনে আমি দেখতে পাচ্ছি 1 মোল আছে, তাহলে 1 মোল H2 মানে কি? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, দুটো আছে বলে হয়ে গেল 2 গ্রাম। গল্প শেষ। তার মানে আমি কি দেখলাম? আমি দেখলাম 65 গ্রাম জিঙ্ক যদি রিয়াকশন করে লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত হয়ে যায় রে ভাই। আমি নিয়েছি কতটা? আমি নিয়েছি 32.5 গ্রাম। তুই বলবি হ্যাঁ দাদা বহুত বাজে লোক তুমি, আরে 50 গ্রাম নিয়েছি, পরিষ্কার দিয়ে দিয়েছে। আরে ভাই 50 গ্রামের মধ্যে জিঙ্ক আছে তো 32.5 গ্রাম রে, বাকিটা তো গেম খেলছে বাড়িতে বসে, তাই না? তাহলে এখানে কি লিখবো? 32.5 গ্রাম জিঙ্ক যদি বিক্রিয়া করে, তাহলে 32.5 ইন্টু 2 ডিভাইডেড বাই 65। 32 দুইয়ে হয় 64, 2 দিয়ে উড়ে যাচ্ছে তো, 2 দিয়ে 2 কাটলে 1 হয়ে যাচ্ছে। ভাই 1 অ্যান্সার হয়ে গেল রে, যাক খুব ভালো। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন এখান থেকে প্রস্তুত হয়ে যাবে। আশা করতে পারি অঙ্ক একদম জলের মতো পরিষ্কার আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখা যাক। বলেছে তাপের পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করতে হবে। এটা তো সোজা প্রশ্ন দিয়ে দিয়েছে ভাই। তাপের পরিবহনটা হয় কিসের জন্য বল? তাপের পরিবহন যখন আমি শিখিয়েছি, তাপীয় রোধ তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক পার্থক্য এইসব করতে গিয়ে, সেখানে আমি তোকে দেখিয়েছিলাম তাপের পরিবহনটা হয় উষ্ণতার পার্থক্যের জন্য, আর তড়িতের পরিবহনটা কেন হয়? বিভবের পার্থক্যের জন্য। মানে কিছুর একটা পার্থক্য হলে তবে পরিবহনটা হয়। এটা দুজনের মধ্যে সাদৃশ্য একদম। দ্বিতীয় সাদৃশ্যটা কি বল? আমরা বলেছিলাম উচ্চ উষ্ণতার অঞ্চল থেকে নিম্ন উষ্ণতার অঞ্চলের দিকে তাপের পরিবহন হয়, ঠিক একই রকম ভাবে উচ্চ বিভবের অঞ্চল থেকে নিম্ন বিভবের অঞ্চলে তড়িতের পরিবহন হয়। এইগুলো আমরা বহুবার শুনেছি। দাদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ যায়, উচ্চ উষ্ণতা বিশিষ্ট অঞ্চল থেকে নিম্ন উষ্ণতা বিশিষ্ট অঞ্চলে তাপ যায়। একদম, তাহলে দুটো সাদৃশ্য পরিষ্কার। নেক্সট কি প্রশ্ন দিয়ে দিয়েছে? নেক্সট কোশ্চেন কি দিয়ে দিয়েছে? বলেছে কোন কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে এত, তাহলে তার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কত হবে? আমরা প্রত্যেকে জানি বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3 হয়। তাহলে বিটার ভ্যালু বসাও। ও বিটার ভ্যালু চেয়েছে, তাহলে বিটা ইকুয়াল টু 2 ইন্টু গামা ডিভাইডেড বাই 3 হয়। ওকে, এইবার হচ্ছে কি 2 ইন্টু গামার ভ্যালু কত বল? 18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, নিচে হয়ে গেল 3, 3 দিয়ে কাটলে 6, 6 দিয়ে গুণ করলে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করতে পারি বিষয়টা একদম জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন বলেছে প্রিজমের মধ্যে দিয়ে, এই ভাই
এ প্রশ্ন আর এই মুহূর্তে আমি করবো না। এ প্রশ্ন বহুবার শিখিয়েছি, এই প্রশ্ন বহুবার তোরা করেছিস, এই প্রশ্ন একবারে কমন, এই প্রশ্ন একদম বছরের শুরু থেকে তোরা পড়ছিস। এই প্রশ্নটা আমার মনে হয় না আলাদা করে তোদের করানোর দরকার আছে, তবে প্রশ্নটা ইম্পর্টেন্ট। যদি তোরা এই প্রশ্নটা করতে চাস আমাকে বলিস, আমি আলোর একটা সেপারেট প্রত্যেকটা প্রমাণের ভিডিও নিয়ে আসবো তোদের জন্য, ঠিক আছে? যদি করতে চাস নিচে কমেন্ট করে জানা, তোরা জানালেই আমি এনে দেবো, ঠিক আছে? নেক্সট, দেখাও যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এবং ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে মিউ ল্যামডা ইকুয়াল টু ধ্রুবক। দেখে তোদের অনেকের একটু আনকমন লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমি কি বলেছিলাম, পরীক্ষা পর্যন্ত যা করাবো তুই দেখবি মাধ্যমিকে ওর বাইরে কিছু প্রশ্ন করবেই না। সুতরাং সব ধরনের প্রশ্ন আমরা করব, সোজা কঠিন করব, সব করব সব করব সব করব, আমরা কোনো সাজেশন করি না। আমি এইটুকু বলি, যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না। অনেকে বলে দাদা তুমি তো সবই করে দিচ্ছ, তাহলে এর বাইরে কি আর আসবে? আরে ভাই, তুই এই কথাটা কেন বুঝতে পারছিস না? কেন এত শর্টকাট খুঁজতে যাচ্ছিস? আমরা সব করাচ্ছি না, আমরা রেগুলার প্র্যাকটিস করছি। তুই যদি ভালো করে দেখিস, আমরা তোকে একটা সেট অফ কোয়েশ্চেন্স করিয়ে দিয়েছি প্রত্যেকটা জায়গা থেকে, এবং তুই যদি বারবার করে দেখিস, প্রত্যেকটা টেস্ট পেপার দেখিস, ওই প্রশ্নগুলো ওই টাইপগুলোই বারবার রিপিট হচ্ছে। সেই জন্য তোর মনে হচ্ছে আমি প্রচুর করাচ্ছি, অ্যাকচুয়ালি আমি একটা সেটের মধ্যেই বন্দি আছি, যেটা তোদেরকে একদম সেই সেপ্টেম্বর মাসে করিয়েছিলাম পরপর 4-5টা সেট। ওই 4-5টা সেট থেকে তুই দেখ ঘুরিয়ে ফিরিয়ে এত প্রশ্ন আসছে। এটাই হচ্ছে ক্যালমা, এটাই হচ্ছে জাদু, এটাই হচ্ছে কারিশমা। চল, আরে তোদের সাথে থেকে থেকে আমি কিসব ভাষা বলতে লেগে গেছি আজকাল। চল দেখি, বলেছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আচ্ছা দেখ তো, মিউ ইকুয়াল টু কি লেখা যায় বল? মিউ ইকুয়াল টু লেখা যায় শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই যেই মাধ্যমের প্রতিসরাঙ্কটা আমি বার করছি সেই মাধ্যমে আলোর বেগ। মানে যদি আমি কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্কটা বার করতে চাই, তাহলে এটা কাঁচের প্রতিসরাঙ্ক যদি হয়, তাহলে কাঁচের মধ্যে আলোর বেগটা আমাকে এখানটা লিখতে হবে। পরিষ্কার আছে? আচ্ছা তোদের তো প্রত্যেককে আমি শিখিয়েছি ভাই যে ভি ইকুয়াল টু কি হয়, এন ইন্টু ল্যামডা হয়, যেখানে এনটা হচ্ছে কম্পাঙ্ক। মনে পড়ছে? আলোর এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় সব চেঞ্জ হয়ে যেতে পারে, কম্পাঙ্ক কোনোদিন চেঞ্জ হয় না, মানে কম্পাঙ্ক ইজ আ ধ্রুবক। তাহলে এখানটা বসা, পরিষ্কার? আচ্ছা সিটা কি? শূন্য মাধ্যম আলোর বেগ, সেটা ধ্রুবক। এই অঙ্কটা করার সময় কিন্তু প্রত্যেকটা টার্ম তোকে লিখে দিতে হবে, মিউটা কি, সিটা কি, ভিটা কি, সব লিখে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল। এইবার বল কি হবে? তুই এখানটায় করত মিউ ইন্টু ল্যামডা, যেটা তোকে দিয়ে দিয়েছে, মিউ ইন্টু ল্যামডা করতো ইকুয়াল টু সি বাই এন হয়ে গেল। আচ্ছা বল, সিটা একটা ধ্রুবক শূন্য মাধ্যমে আলোর বেগ, এনটা একটা ধ্রুবক প্রতিসরাঙ্কর, মানে প্রতিসরণের সময় কম্পাঙ্ক ধ্রুবক থাকে, তাহলে এই পুরোটা কি হয়ে গেল বল? ধ্রুবক হয়ে গেল, তো প্রমাণও হয়ে গেল। 3 নম্বরে দিয়েছে এটাকে, যারা বুদ্ধিমানের আগেরটা ধরবেই না, এটা করে বেরিয়ে যাবে। চল, ওকে ওকে, এই আগেরটা ধরবে নাকি? আগেরটা সেপারেট একটাই প্রশ্ন ছিল, এইটার সাথে অঙ্কটা ওর আছে। আচ্ছা, 4 সেন্টিমিটার বেধ বিশিষ্ট একটা কাঁচের ব্লককে অতিক্রম করতে আলোর কত সময় লাগবে? কাঁচের পরম প্রতিসরাঙ্ক এত। এইসব প্রশ্নগুলো কিন্তু সোজা প্রশ্ন, অনেকে কিন্তু দেখেই পালিয়ে যাস ভাই। অনেকের সংকল্প থাকে, দাদা আমি অঙ্ক করব না, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, আমি অঙ্ক করব না। অনেকে আমাকে বলেছিল, যারা ধামাকা ব্যাচে ভর্তি হয়েছিল আমাকে বলেছিল, দাদা আমরা অঙ্ক করব না, কিন্তু এখন ধামাকা ব্যাচে অঙ্ক শিখে গিয়ে সব অঙ্ক ওরাই করে। একটা ছেলে ভর্তি হয়েছিল, আমি জানি, আমার আমার স্পষ্ট মনে হয়, ছেলেটার নাম খেয়াল করতে পারছি না। ছেলেটা আমাকে বলেছিল, দাদা যা হোক করে আমাকে পাস করিয়ে দেবে। ছেলেটার টেস্টে 85 পেয়েছে। মানে এর থেকে কি আর ভালো করতে পারবো তুই বল? কি আর চেষ্টা করতে পারবো? আর ছেলে অবশ্যই মেন ক্রেডিট গোস টু দ্যাট ছেলে। ও যদি না পড়তো তা কিছুই হতো না। আমি বারবার করে বলি ভাই, যার পড়ার সে চেষ্টা করলে যে কোনো জায়গা থেকে পড়তে পারে, শুধু তার মধ্যে সেই ব্যাপারটা, সেই আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তুলতে হবে, আর তাকে পারফেক্ট জিনিস প্রোভাইড করতে হবে, ব্যাস জাদু হয়ে যাবে। তোরা যারা অ্যাডভেঞ্চার একাডেমি থেকে রেগুলারলি পড়ছিস, তোরা জানিস তোদেরকে কি প্রোভাইড করছি আমি, কি প্রোভাইড করছি। আমার চ্যানেলটাকে রেগুলার দেখ, লাস্ট 10 দিনে কতগুলো ভিডিও দিয়েছি, এবং প্রত্যেকটা ভিডিও এফেক্টিভ। আমি কোনো ফালতু ভিডিও দিই না ভাই, কোনো ফালতু ভিডিও দিই না। যেটা যেটা প্রয়োজন, যেটা যে সময় একদম অ্যাকুরেট বলে আমার মনে হয়, আমি সেটা দিই। এবং আমি যখন একটা ভিডিও করি, আমি এমন করেই করতে বসি যেন আমি একটা টাইম দিয়ে সেটাকে করতে পারি। এটা না যে হুড়ুম তুরুম করে দিলাম কিছু একটা। আমি করি যখন, আমাকে এটাই খেয়াল রাখতে, এই ভিডিওটা আজ থেকে 10 বছর পরে হলেও কেউ যেন দেখতে পারে। সেই জন্য ডেডিকেটেডলি বিষয়টাকে করি, আমার এটাকে করতে ভালো লাগে বলে আমি করি।
আমার কোনো টাকার জন্য করি না, কোনো পয়সার জন্য করি না, কোনো ফেমের জন্য করি না, কোনো কন্ট্রোভার্সির জন্য করি না। আমার এটা করতে ভালো লাগে, আমি করি। তোদের রেজাল্ট হয় বলে আমি করি, তোরা এত পজিটিভ ফিডব্যাক দিস বলে আমি করি না। তো আমার কোনো দরকার নেই। কটা বাজে দেখতো? রাত্রি 3:13। আমি এখানে দাঁড়িয়ে আছি ঠান্ডার মধ্যে। বস তাহলে ব্যাপারটা চল। 4 সেন্টিমিটার বেধের একটা কাঁচের ব্লককে অতিক্রম করতে আলোর কত সময় লাগবে? ভালো প্রশ্ন আছে, চল দেখি। মিউ ইকুয়াল টু সি বাই ভি। এবার তোরা প্রত্যেকেই জানিস এই মিউটা অ্যাকচুয়ালি মিউ জি দেওয়া রয়েছে, তাহলে মিউ জি লিখলাম, ভি জি লিখলাম, কারণ কাঁচের প্রসঙ্গ দিয়ে দিয়েছে না ভাই, কাঁচের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে না। পরম প্রতিসরাঙ্ক মানে কি? নিজের প্রতিসরাঙ্ক। মিউ জির ভ্যালু কত বল? 1.5। সি এর ভ্যালু কত দাদা? সি এর ভ্যালু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমি বললাম থামো থামো। কেন? ওপরে দেখ, বেদটা কিসে দিয়ে দিয়েছে? সেন্টিমিটারে দিয়ে দিয়েছে। তোর কাছে দুটো অপশন, তুই আলোর বেগটাকে সেন্টিমিটার পার সেকেন্ডে লিখে নে যাতে মিটার সেন্টিমিটারের কোনো গন্ডগোল না হয়, অথবা তুই এর বেগটাকে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে চলে যা। মানে যে কোনো একটা সিস্টেমে করে নে, হয় এটাকে মিটারে নিয়ে যা, নাহলে এটাকে সেন্টিমিটারে লেখ। ভাই আমি তো বলবো এটাকে সেন্টিমিটারে লেখ, সুবিধা হবে, একটুখানি নতুন ভ্যালুটাও জেনে নে। ওটার জন্যই লিখে দিচ্ছি। মনে রাখ, যদি সেন্টিমিটারে হয় 3 × 10⁸ এর পরিবর্তে 3 × 10⁻10 হয় সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেল। নিচে ভি অফ জি আমাকে বার করতে হবে, আমি সেটা লিখলাম। এবার আমাকে একটা কথা বল, ভি অফ জি এখান থেকে কত বেরিয়ে যাবে? মানে কাঁচের মধ্যে আলোর বেগ কত বেরিয়ে যাবে? ওপরে 3 × 10⁸ মিটার, সরি 10 সেন্টিমিটার পার সেকেন্ড, নিচে চলে এলো 1.5, কেটে দিয়ে 2 করে দে, 2 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেল। এইবার কি করব? এইবার আমি দেখছি কতটা বেদ আছে, 4 সেন্টিমিটার। আমাকে বলেছে কত সময় লাগবে, তাই তো রে ভাই। একটা জিনিস বলতো, এইটা থেকে তুই কি বুঝতে পারছিস যে কাঁচের মধ্যে দিয়ে আলো 2 × 10⁻10 সেন্টিমিটার যায় কত সেকেন্ড? 1 সেকেন্ড সময়, তাই তো? এত সেন্টিমিটার যায় 1 সেকেন্ডে, তো এই জন্যই তো বেগটা এটা। তাহলে 4 সেন্টিমিটার যাবে, কত সময় নেবে? 4 × 1/2 × 10⁻10। এইবার ওপরে কি হবে তুই বুঝতে পারছিস, এককটা কি হবে, কত সময় নেবে বলেছে, মানে সেকেন্ড হবে। 2 দিয়ে 4 কাট 2 হয়ে গেল, তাহলে 2 × 10⁻−10 সেকেন্ড ইজ দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি একদম ঝড়ের মতো পরিষ্কার আছে। ঠিক আছে, আমি দেখবো রেকর্ডটা পারফেক্ট হচ্ছে কিনা, কারণ আমার কাছে কোনো ক্যামেরা নেই, আমি মোবাইলে রেকর্ড করি। হ্যাঁ পারফেক্ট হচ্ছে ভাই, পারফেক্ট হচ্ছে। চলো নেক্সট। বলেছে তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। পড়াতে হবে? শুরু বলে দিই কি করে করতে হবে। প্রথমেই কোয়েশ্চেনের হেডিং করবে, নিয়ে প্রপার যে অ্যান্সারটা লিখছো তার হেডিং দিচ্ছ, ঠিক আছে? তারপরে বুলেট করে করে প্রথমে কি লিখবো? আচ্ছা ডিরেক্টলি অনেকে কি করে, ডিরেক্টলি সমীকরণ লিখে দেয়, এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার, ডিরেক্টলি সমীকরণ লিখে দেয়। এইসব করবে না ভাই, সাইডে রাফ করো, রাফের মধ্যে লেখো তিনখানা জিনিস আছে, এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার আর টি, এই তো রয়েছে। তার মানে তুই দেখতে পাচ্ছিস আই স্কয়ারটাকে ছেড়ে আরো কজন আছে? 2জন। খেয়াল রাখ, যখন এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার লিখতে হবে তখন অবশ্যই পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময়টাকে অপরিবর্তিত থাকতে হবে। যদি অপরিবর্তিত না থাকে তাহলে কিন্তু এটাকে লেখা যায় না। অপরিবর্তিত থাকতেই হবে, তবেই তো এটাকে লিখতে পারবি। তাহলে তোমাকে লিখতে হবে কিন্তু কথাটা, যে পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তার প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক হবে। এই পুরো কথাটাকে তোকে মেনশন করতে হবে। এবং অবশ্যই পরিবাহী রোধ ব্র্যাকেটের মধ্যে আর, তড়িৎ প্রবাহের সময় ব্র্যাকেটের মধ্যে টি, যাতে তোর একসাথে মেনশন করা হয়ে যায় যে কোনটা কি। কি ছড়া বলছি রে। তারপরে পরিবাহীতে উৎপন্ন তাপ ব্র্যাকেটের মধ্যে এইচ, তড়িৎ প্রবাহের বর্গ মানে তড়িৎ প্রবাহ ব্র্যাকেটের মধ্যে আই, সবকিছু মেনশন করে দিবি, কিন্তু কোনো উত্তরে কোনো নাম্বার কাটার জায়গা নেই যেন। দ্বিতীয় একই রকম ভাবে মেনশন করবি, মেনশন করে লিখবি এইচ প্রপোর্শনাল টু আর। যদি আর এর সাথে লিখতে হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় আই আর টি দুটো ধ্রুবক থাকবে, তাই তো? 3 নম্বর আবার কি লিখছি, এইচ প্রপোর্শনাল টু টি, এটা হয়ে গেল 1 নম্বর, এটা হয়ে গেল 2 নম্বর, এটা হয়ে গেল 3 নম্বর হলো। এবার যৌগিক ভেদের মাধ্যমে কি করবি,
তিনটেকে জুড়ে দিব, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি, সব গুণ আছে, গুণ করে দেবে। এখানে কিন্তু ধ্রুবকটা গুণ হয় না ভাই, ধ্রুবকটা ভাগ হয়ে যায়, তাই না? আই স্কোয়ার আর টি বাই জে হয়ে গেল। এই যেটাকে কি বলা হয়, যেটা হচ্ছে জুল তুল্যাঙ্ক, অনেকের ভুল হয়ে যায়। এর দুটো ভ্যালু আছে, একটা সিজিএস পদ্ধতির ভ্যালু, একটা এসআই পদ্ধতির ভ্যালু। সিজিএস পদ্ধতিতে 4.2 জুল পার ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে 1। কেন 1 দাদা? 4.2 জুল ডিভাইডেড বাই 1 ক্যালোরি প্রথমেই আমি বসালাম তো সিজিএস পদ্ধতিতে। যখন এসআইতে করতে যাব তখন 1 ক্যালোরিটাকে জুলে নিয়ে যেতে হয়। 1 ক্যালোরি মানে কত? 1 ক্যালোরি মানে 4.2 জুল। তাহলে উপরে 4.2 জুল ছিল, সিজিএস থেকে এসআই যাওয়ার সময় নিচেও 4.2 জুল হয়ে গেল, কেটে কুটে কত হয়ে গেল? বল 1 হয়ে গেল। গল্প শেষ। ফিনিশ ফিনিশ। নেক্সট কোশ্চেন। ও হো হো হো, বিউটিফুল কোশ্চেন। এইটা কিছুদিন আগেই আমাকে একটি ছেলে বলছিল যে দাদা এই কোশ্চেনটা একটু করিয়ে দেবে। এই কোশ্চেনটাই দেখ পর্ষদের মধ্যে দিয়ে দিয়েছে, এবং সত্যি কথা বলতে এই কোশ্চেনটাকে কোথায় করেছি জানিস? কোন একটা পুজো স্পেশাল সেটের মধ্যে করিয়েছিলাম, পুজো স্পেশাল সেট। চল দেখি, করা যাক। প্রথমেই একটা কথা বলি, এই ধরনের প্রশ্ন যেখানে দেখবি তোকে ক্ষমতা দিয়ে দেবে, বিভব প্রভেদ দিয়ে দেবে, দুখানা বাতি দিয়ে দেবে, প্রথমে শ্রেণী তারপরে সমান্তরাল, বলেছে কোনটা কোন ক্ষেত্রে উজ্জ্বলভাবে জ্বলবে, যখনই এই প্রসঙ্গ দেবে সবসময় মনে রাখবি এই অঙ্কগুলো করার জন্য যেটা লাগে তার নাম হচ্ছে রোধ। রোধ ছাড়া তুই অঙ্ক করতে পারবি না। তাহলে প্রথমে তোকে কি বার করে নিতে হবে? রোধটা বার করে নিতে হবে। তাহলে আমি এক কাজ করি, প্রথম বাতির রোধ R1 কত হয়ে যাবে বল? আচ্ছা আমরা তো জানি ফর্মুলা কি, P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আর ইকুয়াল টু কি বল? ভি স্কোয়ার বাই পি। বল R1 এর ভ্যালু তাহলে কত হবে? ভি কোনটা? ভি দেখ একই বিভব প্রভেদ 220 ভোল্ট, তাহলে ভি স্কোয়ার কত হয়ে যাবে দাদা? 220 গুণ 220। বল হ্যাঁ। নিচে কত বসবে? পি বসবে। প্রথম বাতির ক্ষমতা কত? প্রথম বাতির ক্ষমতা হচ্ছে 60 ওয়াট, তো 60 বসিয়ে দাও। এইবার শূন্য দিয়ে শূন্য উঠলো, 2 দিয়ে 3 হয়ে গেল, 2 দিয়ে 11 হয়ে গেল। এইবার ওপরে কত বসবে? শূন্য, 11 দুয়ে 22 2 হাতে 2, 11 দুয়ে 22 আর 2 24, 2420 বাই 3 হয়ে গেল, 3 আসছে 24, শূন্য দিয়ে 3 6 18.67 হবে ইফ আই এম নট রং। আমি একবার চেক করব। আরে ক্যালকুলেটরটা খোল না রে। 2420 ডিভাইডেড বাই 3, 806.67। ভেরি গুড। চলো নেক্সট, দ্বিতীয় বাতির রোধ প্রপারলি করবে এরকম ভাবেই, একদম লিখে লিখে। কি করব? দ্বিতীয় বাতির রোধ বিভব প্রভেদ তো ভাই ফিক্স আছে, 220 গুণ 220। নিচে কি হবে বল? দ্বিতীয় বাতির ক্ষমতা কত? 100 ওয়াট, তাহলে 100 বসিয়ে দিই। আচ্ছা এইবার কি করব? 0 0 0 0 উড়ে গেল, 22 ইন্টু 22 484, 21 ইন্টু 21 441, 22 ইন্টু 22 484। নিজের ওপর ভরসা নেই একটু, এখানটা একটা ওহম, এখানটা একটা ওহম, ঠিক আছে, একদম পারফেক্ট আছে ভাই। তুই দুটোর রোধ বার করে নিতে পারলি। এবার বাকি খেলা তো এখানেই ডান। তুই বল প্রথমে কোন রোধটা বেশি? না অবশ্যই R1টা বেশি অ্যাজ কম্পেয়ার টু R2, এই কথাটাকে খেয়াল রাখিস। এবার চল আমি যেটা তোকে দেখাচ্ছি একটু দেখতে থাক। প্রথমেই কি করেছে দেখ, প্রথমে বলেছে প্রথমে দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। তাহলে প্রথমে দুখানা বাতিকে নিয়ে কোথায় যুক্ত করব আমরা? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় যুক্ত করে দিয়েছি। এবার যখনই শ্রেণী সমবায় যুক্ত করেছি, তাহলে কোনটা উজ্জ্বল ভাবে জ্বলবে আমাকে বার করতে হবে। মাথায় রাখ ভাই, বাল্বের মধ্যে থাকা ফিলামেন্টে যত তাপ উৎপন্ন হয় সেই বাল্ব তত উজ্জ্বল ভাবে জ্বলে। তার মানে আমাকে দেখতে হবে কোন বাল্বে কোন ক্ষেত্রে বেশি তাপ উৎপন্ন হচ্ছে। যেখানে বেশি তাপ সেই বাল্ব উজ্জ্বল ভাবে জ্বলবে। তাহলে আমি কি করব? আমি তাপের রাশিমালা লিখবো, H ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আমি ধরে নিলাম এসআইতে করছি, যে এর ভ্যালু 1 ধরে নিয়েছি, ঠিক আছে। এইবার যখনই আমরা শ্রেণী সমবায় করছি তখন কি অপরিবর্তিত আছে বল? আইটা এখানটায় কিন্তু কনস্ট্যান্ট আছে, এখানে আইটা কিন্তু ধ্রুবক আছে। এবং যেহেতু দুটোর মধ্যে দিয়ে একই সময় ধরে কারেন্টটা যাবে, সেই কারণে এখানে কিন্তু টিটাও ধ্রুবক আছে। এখানে টিও ধ্রুবক, মানে টাইমও ধ্রুবক, আর স্বাভাবিক শ্রেণী সমবায় বলে আইটাও ধ্রুবক। যদি দুটোই ধ্রুবক হয় তাহলে তো তোরা জানিস H প্রপোর্শনাল টু R হয়। তার মানেটা কি? তার মানে দাদা, যত রোধ বাড়বে তত উৎপন্ন তাপ বাড়বে।
তার মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে বাতিটার রোধটা বেশি সেই বাতিটার তাপটাও বেশি, তার মানে সেই বাতিটার ফিলামেন্ট বেশি উজ্জ্বল ভাবে জ্বলতে বাধ্য। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোনটা উজ্জ্বল ভাবে জ্বলবে? প্রথমেরটা, যার রোধটা বেশি। প্রথমেরটা মানে কি দাদা? প্রথমেরটা মানে হচ্ছে যে বাতিটার ক্ষমতা 60 ওয়াট ছিল, যে বাতিটার রোধটা বেশি ছিল। তাহলে শ্রেণী সমবায়ে বেশি উজ্জ্বল ভাবে কোনটা জ্বলবে? প্রথমেরটা, কারণ প্রথমেরটা রোধ বেশি। ক্লিয়ার? এবার যদি বলি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোনটা হবে? সমান্তরালে যুক্ত করে তো দেখ। সমান্তরালের ক্ষেত্রে H ইকুয়াল টু I স্কোয়ার RT লেখা যায়। দাদা I স্কোয়ারটা তো বসানো যাবে না। আমি বললাম কেন? সমান্তরাল সমবায়ে তো I এর কোনো সম্পর্ক নেই, ওখানে তো দুই প্রান্তের বিভব প্রভেদটা ধ্রুবক থাকে। আমি বললাম ভেরি গুড, তাহলে বসা বিভব প্রভেদ। কোথায় বসাও? V ইকুয়াল টু I আর ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। তাহলে I ইকুয়াল টু V বাই R, V বাই R বসিয়ে দে। V স্কোয়ার বাই R স্কোয়ার ইন্টু R ইন্টু T, বলো হ্যাঁ। R দিয়ে R স্কোয়ারের একটা আর কাটো, V স্কোয়ার ইন্টু T ডিভাইডেড বাই R, বলো হ্যাঁ। H ইকুয়াল টু কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। দাদা সমান্তরাল সমবায়ের জন্য ভিটা ধ্রুবক। দাদা দুটোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ একই সময় ধরে হচ্ছে। বললাম হ্যাঁ। তাহলে দুটোই ধ্রুবক। যদি দুটোই ধ্রুবক হয় H প্রপোর্শনাল টু 1 বাই R লেখা চলে? একদম চলে। তার মানেটা কি? তার মানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যার রোধটা বেশি, ব্যস্তানুপাতিক সম্পর্কের জন্য সেখানে উৎপন্ন তাপটা কম, আর যার রোধটা কম সেখানে উৎপন্ন তাপটা বেশি। উৎপন্ন তাপ বেশি মানে তার উজ্জ্বলতা বেশি। তাহলে কার উজ্জ্বলতা বেশি? যার রোধটা কম। রোধটা কম কার? রোধটা কম দ্বিতীয়টার। তার মানে দ্বিতীয়টা অর্থাৎ যার ক্ষমতা 100 ওয়াট, সে কিন্তু সমান্তরাল সমবায়ে উজ্জ্বল ভাবে জ্বলবে। আমি আশা করতে পারি দুটো জিনিস পরিষ্কার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। অথবাতে আছে, বলছে একটা তড়িৎ কোষের তড়িৎচালক বল এত, অভ্যন্তরীণ রোধ এত, কোষের তড়িৎদ্বার দুটিকে বহির্বর্তনীতে একটা রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই সবকিছুর একটাই ফর্মুলা হয় ভাই। ফর্মুলাটা দেখ, বিভব প্রভেদ কি দিয়ে দিয়েছে? বিভব প্রভেদটা তোকে দিয়ে দিয়েছি। কেন জিজ্ঞাসা করলাম? কি কি দিয়ে দিয়েছে লেগে, সব বলে দিচ্ছি। তড়িৎচালক বল হচ্ছে 2.1 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ আর এর ভ্যালু হচ্ছে 0.1 ওহম। বহির্বর্তনীতে রোধের সঙ্গে যুক্ত করলে বিভব প্রভেদ মানে ভি এর ভ্যালুটা হয়ে যায় 2.08 ভোল্ট। রোধের মান তোকে জিজ্ঞাসা করেছে, ওকে, মানে আর এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। বল ই মাইনাস ভি ইকুয়াল টু আইআর হয়। একদম পরিষ্কার, একদম পরিষ্কার। এইসব নষ্ট ভোল্টের ফর্মুলা আমাদের ধামাকা ব্যাচের মধ্যে আমরা চলতড়িৎ পুরো ডিটেলে পড়িয়েছি। কিছুদিনের মধ্যে চলতড়িতের একটা কুইক রিক্যাপ আমি তোদেরকে দিতে চলেছি। ঠিক আছে, কোনো চিন্তা করবি না ভাই। আর যারা যারা ধামাকা ব্যাচের মধ্যে নেই, যদি এখনো চাইছিস ধামাকা ব্যাচে ভর্তি হতে, তাহলে এইটা হচ্ছে নাম্বার 6289360364। এইটা হচ্ছে একটা মাত্র আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ধামাকা ব্যাচের ফিস 599। তবে হ্যাঁ, তুই ফিসটাকে এটা দেখছিস, অ্যাকচুয়ালি এটা ফিস নয়। তোরা যখন পরবর্তীকালে ক্লাস 11 অ্যাডমিশন নিবি, 11 কেমিস্ট্রি যখন পড়বি, ধামাকা ব্যাচ থেকে ডিরেক্ট অ্যাডমিশন হবে, এবং ধামাকা ব্যাচের যে স্টুডেন্টরা আছে তাদেরকে ফ্ল্যাট 200 রুপিস অফ দেওয়া হবে বাকিদের থেকে। আমি একদম ঘোষণা করে দিলাম আজকে। তার মানে তোর এই ফিসটা অ্যাকচুয়ালি 599 নয়, অ্যাকচুয়ালি কত? অ্যাকচুয়ালি হচ্ছে 399। বিকজ বাকি তো 200 রুপিস তখনই অফ হয়ে যাবে, অটোমেটিক অফ হয়ে যাবে উইদিন 2 মান্থস। ঠিক আছে, চলো। আচ্ছা, প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এই কোর্স ফিটাকে এই নাম্বারটার মধ্যে সেন্ড করবে। সেন্ড করে আমাকে রিসিপ্টটা পাঠাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারই। নিয়ে নিজের নামটা লিখে দেবে। দেখবে হোয়াটসঅ্যাপে যখন ইউপিআইতে যখন পে করবে সৈকত দাস নাম উঠবে। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, নিয়ে নিজের নামটা লিখে দেবে, আমি অ্যাড করে দেবো। সমস্ত ভিডিও, সমস্ত ক্লাস তুমি সব পেয়ে যাবে। ঠিক আছে, সব রেকর্ডেড ক্লাস আমাদের কাছে আছে, তুমি শুরু থেকে সব পেয়ে যাবে। সব নোটসও পেয়ে যাবে, সবকিছু পরের ক্লাস থেকে তুমি লাইভ ক্লাস করতে পারবে। মঙ্গলবার রাত্রি 9:30, শুক্রবার সকাল 11টা। ঠিক আছে, চলো দেখি এবার এটা। ই এর ভ্যালু কত বসাবো বলো? ই এর ভ্যালু হচ্ছে 2.1 ভোল্ট। আচ্ছা, ভি এর ভ্যালুটা কত? 2.08 ভোল্ট হলো। আই এর ভ্যালুটা দেয়নি, তো আইটা আমাকে প্রথমে বার করতে হবে। আর এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 0.1। তাহলে আমি কি করব বল? এখানটায় রয়েছে 2.10, এখানটায় রয়েছে 2.08। তাহলে এখানে 2, এখানটায় 0.02 হচ্ছে, তাই তো?
হ্যাঁ 0.02। আচ্ছা এটাকে এরকম ভাবে লেখা যায় তো 0.02 মানেই তো 2/100 I ইন্টু 1/10। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে শূন্য দিয়ে শূন্য কাটতে পারি, তাহলে I ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল। I ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল, বেরিয়ে গেল, বেরিয়ে গেল। এইবার কি করব, আমাকে আলটিমেট কি বার করতে বলেছে, আর বার করতে বলেছে। তাহলে V ইকুয়াল টু কি লেখা যায় বল, IR লেখা যায় বল। V এর ভ্যালু কত রয়েছে, V এর ভ্যালু রয়েছে 2.08, তাহলে 2.08 ইকুয়াল টু I এর ভ্যালু কত রয়েছে বল 0.2। আমাকে বের করতে হবে আর এর ভ্যালু, আমাকে বের করতে হবে আর এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালুটা কত হয়ে যাবে 2.08 ডিভাইডেড বাই 0.2। সর্বনাশ করেছে, কি ক্যালকুলেশন, নিচে কত হয়ে যাবে বল 100, পয়েন্ট তোলো, উপরে কত হয়ে যাবে বলো 10। শূন্য দিয়ে শূন্য উড়িয়ে দাও, 2 দিয়ে কাটো, 104 আসবে। 10.4 আসছে তো রে ভাই, 10.4 ওহম আসছে। বিচ্ছিরি ধরনের ভ্যালু বেরিয়েছে, কিন্তু এটাই মনে হচ্ছে অ্যান্সার, এটাই মনে হয় অ্যান্সার। লেট মি চেক, আমি একবার অ্যান্সারটা চেক করি 1 মিনিট দ্বারা। পর্ষদের বইয়ের মধ্যে অ্যান্সারটাও দিয়েছে, মানে মেলানোর জন্য যে পারফেক্ট হয়েছে কিনা। লেট মি চেক, একদম লাইভ চেক হবে অ্যান্সার মিলল কিনা। অ্যান্সার না মিললে ধামাকা হবে। প্রথমটার অ্যান্সার আছে 10.4। তাই বলি ক্যালকুলেশন মিস্টেক এত সহজ হয়ে যাবে ভাই, রাত্রিবেলা ঘুম চোখে অঙ্ক করছি। চল নেক্সট, নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা দাও। আরে এ কি সংজ্ঞা দেবো আমি, ভারী মৌল নিউক্লিয়াসটা বিভাজিত হবে কিসের জন্য, নিউট্রন জাতীয় কয়েকটা ধীরগতি সম্পন্ন নিউট্রন অবশ্যই গিয়ে আঘাত করবে। ভারী মৌল নিউক্লিয়াসটা বিভাজিত হবে, কয়েকটা হালকা মৌলের নিউক্লিয়াস তৈরি হবে, তার সঙ্গে একটা নিউট্রন আঘাত করে 3টে নিউট্রন তৈরি হবে, আর প্রচুর পরিমাণে শক্তি তৈরি হবে। এটাকে নিউক্লিয় বিভাজন বলে, তোরা প্রত্যেকে জানিস। যারা জানিস না আমাদের কুইক রিক্যাপ করে দেওয়া আছে, নিউক্লিয় বিভাজন সংযোজন পুরো পরমাণু নিউক্লিয়াসটা রয়েছে, উইথিন 30 মিনিটস গিয়ে দেখে নে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। ইউরেনিয়ামের নিউক্লিয়াসের বিভাজনের সমীকরণটা লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ নিউক্লিয় বিভাজন দিলে এটাকে লিখতে হয়। ইউরেনিয়াম কত বল 23592, গিয়ে আঘাত কি করছে বল একখানা নিউট্রন। নিউট্রনটাকে যখন আঘাত করবে এই ওপরে 1 235 সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ইউরেনিয়াম হয়ে গেল 236। নিচে 92টা আছে, 92টা আনচেঞ্জড আছে বলে নিচে 0-র সাথে 92 যোগ হচ্ছে। 92টা আনচেঞ্জড আছে বলে এটা এখনো ইউরেনিয়ামই আছে, কারণ এক একটা মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা তার নির্দিষ্ট বৈশিষ্ট্য, এক একটা মৌলের প্রোটন সংখ্যা এক একটা। সেই জন্য ইউরেনিয়ামের প্রোটন সংখ্যাটা যেহেতু চেঞ্জ হলো না, ইউরেনিয়াম এখনো ইউরেনিয়ামই আমি লিখলাম। এবার এইটা যখনই বিভাজিত হবে কি কি তৈরি করবে বল, তৈরি করবে বেরিয়াম, তৈরি করবে ক্রিপ্টন। একটা নিউট্রন আঘাত করেছে তো তৈরি করবে 3খানা নিউট্রন, এবং তার সঙ্গে কি তৈরি করবে বল প্রচুর পরিমাণে শক্তি। হয়েছে? এইবার খুব মন দিয়ে শুনবে, এগুলোকে লিখতে হবে। বেরিয়াম হচ্ছে 141, আর এখানটা হচ্ছে তোর 56। ক্রিপ্টন হচ্ছে তোর 36, এখানে হচ্ছে তোর 92। এবার দাদা এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে কি করে বুঝবো? আমি বললাম নিচের গুলোকে যোগ কর, ওপরের গুলোকে যোগ কর। দেখ এখানে নিচে আছে 56, নিচে আছে 36, 3খানা শূন্য মানে শূন্যই আছে। 6 6 12 2 হাতে 1 5 8 আর 1 9 92, নিচে 92 ছিল ব্যাস মিলে গেছে, তার মানে পারফেক্ট আছে। ওপরের গুলোকে চেক কর, ওপরে আছে 141, ওপরে আছে 92, ওপরে আছে 3খানা 1 মানে সোজা কথায় 3 3 2 1 3 আর 3 6, 14 10 24, একবার দে 24, 24 থেকে একবার দে 23 হয়ে গেল 236, মানে তোর অ্যান্সার পারফেক্ট আছে। হয়েছে? চলো নেক্সট। বলেছে তেজস্ক্রিয়তার এসআই একক কি? আমি উত্তরই দেবো না, নিচে কমেন্ট কর। এই প্রশ্নটাও বহুবার করেছি, কটা আলফা কটা বিটা কোণা নির্গত হবে এসে কিউতে বহুবার করিয়েছি। চল দেখি, মেন্ডেলিভের পর্যায় সারণীর দুটি ত্রুটি উল্লেখ করো। পারমাণবিক ভরের একটা ত্রুটি ছিল, মেন্ডেলিভ বলেছিলেন যে তিনি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমানুসারে সাজাচ্ছেন, তাই না? এই পারমাণবিক ভর বলছি, পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমানুসারে সাজাচ্ছেন। তো পারমাণবিক গুরুত্বের যখন ঊর্ধ্বক্রমানুসারে সাজাচ্ছেন তখন স্বাভাবিকভাবে তোরা একটা জিনিস খেয়াল করা উচিত ছিল যে আর্গন আর পটাশিয়ামের মধ্যে একটা গন্ডগোল চলে এসছে। কারণ আর্গনের ক্ষেত্রে যেহেতু দেখ ঊর্ধ্বক্রম মানে কি, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, কিন্তু দেখা যাচ্ছে তিনি আর্গনের পরে পটাশিয়ামকে রেখেছেন, তবুও পটাশিয়ামের পারমাণবিক গুরুত্বটা কম, আর্গনেরটা বেশি। কিন্তু তিনি তো সাজিয়েছিলেন ছোট থেকে বড়, কিন্তু হয়ে গেছে কি
যে আর্গন আগে আছে তারটা বড় হয়ে গেছে, পটাশিয়াম পরে আছে তারটা ছোট হয়ে গেছে। এটা একটা মিসকনসেপশন হয়ে গেছে তার। এরকম আরো কয়েকটা ছিল, তোদেরকে আমি বলেছিলাম পর্ষদের ফার্স্ট সেটের এমসিকিউ ভিএসিকিউ তে। এগুলো পাতিবাতি প্রশ্ন হয়। আর একটা ত্রুটি কি ছিল, ওই ল্যান্থারাইড মৌলগুলো সেগুলোকে রাখার কোনো একটা পারফেক্ট শ্রেণী তিনি বা পর্যায়ে তিনি বার করতে পারেননি, সব একসাথে ঢুকিয়ে দিয়েছিলেন। আর একটা কি ছিল বল, হাইড্রোজেনের প্রপার অবস্থান তিনি মেনশন করতে পারেননি। হয়েছে তড়িৎ আহা, এই আর ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন অ্যান্সার দিতে ইচ্ছা করে ভাই। তড়িৎ ঋণাত্মকতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? তড়িৎ ঋণাত্মকতা সাধারণত পাউলিং স্কেলে মাপা হয়। অনেকগুলো স্কেল আছে, ক্লাস 11-এর যখন বন্ডিং শেখাবো তখন জানতে পারবি। মূলিকান স্কেল আছে, অনেক অনেক আরো অনেক স্কেল আছে, কিন্তু মেনলি পাউলিং স্কেলে মাপা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এবিসি তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10। প্রথমে কি করতে বলেছিলাম? চোখ কান নাক বন্ধ করে ইলেকট্রন বিন্যাস করো। এ বি সি। এবিসি তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা 6, 8, 10। 6, 8, 10। 6 করলে কত হবে? কে এলিমেন্ট ইলেকট্রন বিন্যাস করো। কে এলিমেন্ট 6 করলে 2, 4, 8 করলে 2, 6, 10 করলে 2, 8। কয়েকদিন ধরে না একদম রেস্ট হচ্ছে না, শরীর একদম বিতস্তব্ধ হয়ে গেছে, মস্তিষ্ক একদম ক্লান্ত হয়ে গেছে। এবার আমাকে একটা কথা বল, প্রত্যেকটার মধ্যেই আমি দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাস করলে দুখানা করে ধাপ পাওয়া যাচ্ছে। মানে এইটার ইলেকট্রন বিন্যাস করলো দুটো ধাপ, এইটার ইলেকট্রন বিন্যাস করলো দুটো ধাপ, এইটার ইলেকট্রন বিন্যাস করলো দুটো ধাপ। যখন প্রত্যেকটাতে দুটো করে ধাপ পাওয়া যাচ্ছে, আমি কি শিখিয়েছিলাম? যত ধাপে হবে ততগুলো পর্যায়। তাহলে এইটাও পর্যায় সংখ্যা 2, এইটারও পর্যায় সংখ্যা 2, এইটারও পর্যায় সংখ্যা 2। বল হ্যাঁ। আমি এখানে দেখতে পাচ্ছি সি একটা নিষ্ক্রিয় গ্যাস বলেই দিয়েছে, যদি না বলতাম আমরা তাও বুঝে যেতাম, কারণ এখানে লাস্টে 8 আছে, তো নিষ্ক্রিয় গ্যাস তো হবেই। তাহলে আমাকে একটা কথা বল, এরা প্রত্যেকে 2 নম্বর পর্যায়ে অবস্থিত। 2 নম্বর পর্যায় বরাবর আমরা যদি যাই, তাহলে যত ডান দিকে যাব তত পারমাণবিক সংখ্যা বাড়বে, তত প্রোটন সংখ্যা বাড়বে। তার মানে কি? তার মানে সব থেকে বাঁ দিকে কে আছে? এ আছে। ডান দিক যত যাচ্ছি, কারণ এর হচ্ছে 6, যত ডান দিক যাচ্ছি এক ঘর করে বাড়ছে। তাহলে এখানটায় কি রয়েছে? বি রয়েছে। বল 8 আছে, কারণ এর ডান দিকেই থাকবে। 6 এর পরেই তো 8 আসে না, এক ঘর করে বাড়ছে, মধ্যিখানে 7 ছিল। আবার বল আরো যদি একটু ডান দিকে যায় তাহলে সি আসে। এইরকমই আছে পর্যায় বরাবর তারা, সব থেকে বাঁ দিকে একটু ডান দিকে বি আর একটু ডান দিকে সি, একদম পরিষ্কার। একই পর্যায়তে আছে 3টে, কারণ 3টে 2 নম্বর পর্যায়। এইবার আমাকে একটা প্রশ্ন করেছে, আমি তার আগে একটা কথা বলি। আমি কিন্তু বলেছিলাম যে কোনো ট্রেন্ড অ্যানালিসিস থেকে নিষ্ক্রিয় মৌলরা কিন্তু শত হাত দূরে। নিষ্ক্রিয় মৌলদেরকে তুমি কোনোদিন ট্রেন্ড অ্যানালিসিসের জন্য ধরবে না। শুধু যারা যারা নর্মাল আছে তাদেরকেই ধরবে। নর্মালদের মধ্যে এ বাঁদিকে আছে, বি মোর ডান দিকে আছে। মানে বি যত যাচ্ছি, এই বরাবর যত যাচ্ছি, সাইজটা তত ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, কোন মৌলটির অপরা তড়িৎ ধর্মিতা মানে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কার মধ্যে? এ আর বি এর মধ্যে। আমরা কি জানি? তড়িৎ ঋণাত্মকতা ডান দিকে গেলে বাড়ে, কারণ সাইজটা ছোট হয়। সাইজটা ছোট হলো মানে ইলেকট্রন বেরোতে পারছে না, ইলেকট্রন শুধু নেবে। একদম পরিষ্কার, ইলেকট্রন নেবে মানে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা কার বেশি হবে? যে ডান দিকে অবস্থিত, মানে বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে অ্যান্সার হয়ে গেল কি বলে এখানে? বি অপশন হয়ে গেল। নেক্সট, কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম? পরমাণুর আকার সবচেয়ে কম কার? বি এর পরমাণুর আকার সবচেয়ে কম, কারণ বি ডান দিকে অবস্থিত, পরিষ্কার। এটাও হয়ে গেল। বি মৌলটি আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে থাকবে? আধুনিকে বলেছে, কিন্তু আধুনিক দীর্ঘতে নয়। বি মৌল মানে কি? বি মৌল মানে হচ্ছে এইটা। কোন শ্রেণীতে থাকবে জিজ্ঞাসা করেছে। আমি বলেছিলাম শ্রেণী বার করতে গেলে লাস্টে কতগুলো ইলেকট্রন আছে সেটা দেখবে। 6 আছে, 6 আছে মানে কি হয়ে যাবে বল? 6, বি হয়ে যাবে, আশা করতে পারি ক্লিয়ার আছে, কমপ্লিট। চল দেখা যাক নেক্সট প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়? ভাই তোরা তো প্রত্যেকে জানিস এগুলো। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় প্রথমে সবাই ভেবেছিল অ্যালুমিনা দিয়ে কাজ হয়ে যাবে, কিন্তু অ্যালুমিনার, বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক এতটাই বেশি যে সেটাকে গলিত অবস্থায় রাখতে প্রচুর পরিমাণে তাপ শক্তির প্রয়োজন। সেই জন্য শুধুমাত্র বিশুদ্ধ অ্যালুমিনা দিয়ে হলো না, তার সঙ্গে আরো দুটো পদার্থ মেশাতে হলো। অ্যালুমিনা 20% নিয়ে তার মধ্যে 60% মেশানো হলো ক্রায়োলাইট, AlF3 3NF, এবং তার সঙ্গে আরো 20% জুড়ে দেওয়া হলো ফ্লুসপার CaF2। এবং এই যে পুরো মিক্সচারটা আছে এইটাকে গলিয়ে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হলো।
তাহলে স্বাভাবিকভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এইটা। ক্যাথোড এবং অ্যানোডে কি বিক্রিয়া ঘটে ভাই? এই যে অ্যালুমিনাটা রয়েছে Al2O3, এইটা যখন বিয়োজিত হবে তখন 2 পাশে বসবে 2Al, অক্সিজেনের নিচে যেটা বসবে সেটা মাথার উপর বসে যাবে 3+ হলো। অক্সিজেনের নিচে যেটা সেটা পাশে বসা, অ্যালুমিনিয়ামের নিচে যেটা সেটা মাথার মধ্যে বসা, হয়ে গেল শেষ। এই যে পদার্থটা তৈরি হলো দুটো আয়নে ভাঙলো, ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাথোডের দিকে যাবে, ক্যাথ ফর ক্যাটায়ন, ক্যাথ ফর ক্যাথোড। ক্যাথোডে কে গেল? 2Al3+ গেল। বল, যদি একটা অ্যালুমিনিয়াম থাকতো তার 3টে ইলেকট্রনের ঘাটতি, তাহলে স্বাভাবিকভাবে এখানে দুটো অ্যালুমিনিয়াম আছে, তাহলে কটা ইলেকট্রনের ঘাটতি? 6টা। তাহলে যদি 6টা ইলেকট্রন দিয়ে দে, কারণ তো ইলেকট্রন নেওয়ার জন্য এসছে ক্যাথোডে। একটা অ্যালুমিনিয়াম 3টে ঘাটতি, দুটো অ্যালুমিনিয়াম 6টা, তো 6টা দিয়ে দে। এই 6টা দিয়ে দিস, তাহলে 2Al হয়ে গেল, গল্প শেষ। অ্যানোডের মধ্যে কি হবে বল? অ্যানোডের মধ্যে 3O2- আছে। যদি একটা অক্সিজেন থাকতো তার দুটো ইলেকট্রন বেশি, 3টে অক্সিজেন থাকলে 6টা ইলেকট্রন বেশি, তাহলে 6টা ইলেকট্রন ছেড়ে দেবে। যখন 6টা ইলেকট্রন ছাড়বে তাহলে 3খানা অক্সিজেন হয়ে যাবে, পরিষ্কার কথা। এই 3টে অক্সিজেন আরো 3টে অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, নিয়ে 3O2 গ্যাস উৎপন্ন করবে, কমপ্লিট। তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হলো? অ্যালুমিনিয়াম, এটা আমাদের দরকার ছিল। অ্যানোডে অক্সিজেন, কাজ শেষ। অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপ সমীকরণ সহ লেখো, এগুলো তোরা জানিস, আমি জাস্ট একবার একটু ধাপগুলো লিখে দিচ্ছি। প্রথম ধাপটার মধ্যে কি হয় বল? অ্যামোনিয়ার অনুঘটক জনিত জারণ, মানে অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া। ডবল সাইডের অ্যারো দাও। কি অনুঘটক? প্ল্যাটিনাম রোডিয়াম তারজালি অনুঘটক, 7 থেকে 8 ATM প্রেসার। এগুলো এতক্ষণে তোদের মুখস্থ হয়ে যাওয়ার কথা ভাই, আমি যতবার পড়িয়েছি এগুলো। 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখনই হয়ে গেল, এরপরে কি হবে? অ্যামোনিয়া অক্সিজেন যুক্ত হবে নাইট্রিক অক্সাইড এবং জল তৈরি করবে। নাইট্রোজেন অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন অক্সিজেন মিলে জল হলো। এর সঙ্গে তুই এনার্জি ফেনার্জি তোরা সব লিখতে পারবি, ওইসব আমি আর লিখছি না। ব্যালেন্সটা খেয়াল রাখবি, 4 5 4 6 মিলিয়ে নে। হাইড্রোজেন 12টা, হাইড্রোজেন 3 4 12টা, অক্সিজেন 10টা, অক্সিজেন 6টা 4টে 10টা, ঠিক আছে। তাহলে প্রথম ধাপের মধ্যে উৎপন্ন কি হলো বল? নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে কি করা হয়? এই যে নাইট্রিক অক্সাইডটা উৎপন্ন হয়েছে সেটাকে অক্সিজেনের উপস্থিতিতে জারিত করা হয়। যখনই জারিত করা হচ্ছে, নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। হয়েছে, এইবার নাইট্রোজেন ডাইঅক্সাইডটাকে কোয়ার্টজ পূর্ণ শোষক স্তম্ভের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকিয়ে দিয়ে কি করা হলো বল? জল দিয়ে ট্রিট করা হলো। এবং যখনই এটাকে জল দিয়ে ট্রিট করা হচ্ছে, নাইট্রিক অক্সাইড ইন প্রেজেন্স অফ ওয়াটার দুটো পদার্থ তৈরি করবে। একটা হচ্ছে HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, আরেকটা হচ্ছে স্বয়ং নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। এখান থেকে পাতিত করার পর 68% নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, সেটাকে সালফিউরিক অ্যাসিড দিয়ে বারবার পাতিত করলে একদম পিওর বিশুদ্ধ 98% 99%, এক একটা বইতে এক এক রকম লেখা থাকে, ওই নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। সো দিস ইজ দ্য রিয়াকশন চার্ট, আর কিচ্ছু নেই এর মধ্যে। ঠিক আছে, এগুলো তোরা পড়েছিস, বহুবার পড়েছিস। প্রত্যেকটা রিয়াকশন লেখার আগে স্টেটমেন্টটাকে অবশ্যই মেনশন করবে। অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কি কি পদার্থ উৎপন্ন হয়? আজকে সকালবেলাই তো করিয়েছি, এবং বলেছি কোনো একটা অ্যাসিডকে চিনতে হলে এই বিক্রিয়াটাই করতে হয়। এটা তোরা কোথায় পাবি? এটা তোরা পাবি আজকে সকালবেলার পকেট। এই আজকে সকালে না, আমি তো এখন কটা বাজে? এখন বাজে ভোর 3:43। আমি এটা আজকে কত তারিখ? 12 তারিখ। আমি 11 তারিখে দিয়েছি ভিডিওটা। 11 তারিখে পকেট ধামাকা এপিসোড 1 এসছে, গিয়ে দেখে নে, লাস্টে একদম করানো আছে এটা। ঠিক আছে, আচ্ছা এস্টারিফিকেশন সমীকরণ কি সেটাও করানো আছে, ওখানেই করানো আছে ভাই এস্টারিফিকেশন। তাও আমি বলছি যারা যারা জৈব রসায়ন পড়িসনি তারা জৈব রসায়নের আমাদের চ্যানেলের মধ্যে দেখবি পার্ট 1 আর পার্ট 2 করে দুখানা পার্ট দেওয়া রয়েছে। পার্ট 1টা ধামাকা ব্যাচের ক্লাস, পার্ট 2টা আমি একটা 1 শট দিয়েছি। দুটোকে একবার দেখে নে, তোর ফুল জৈব রসায়ন জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর পকেট ধামাকাটা কি? পকেট ধামাকা হচ্ছে পুরো জৈব রসায়নের সবকটা বিক্রিয়া একবারে দেওয়া আছে ওখানে। জৈব রসায়নের উপর আমি একটা প্র্যাকটিস সেট করিয়েছি এখানে, সেই কোশ্চেনগুলোর বাইরে মাধ্যমিকে পরীক্ষা প্রশ্ন দেবে না। ওই 3-4টে ভিডিও যদি জৈব রসায়ন দেখে নিতে পারি, 8-এর মধ্যে 8 কমন। চলো, আচ্ছা এখানে আমি দেখবো জাস্ট একবার দেখা যাচ্ছে কিনা জিনিসটা, কেমন হেজি লাগছে কেমন। একটা মিনিট, ঠিক আছে, কাজ চালিয়ে নেওয়া যাবে কিছুক্ষণের জন্য। C2H5OH আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড আমি আজকে সকালবেলায় করিয়েছিলাম, ওই 11 তারিখে সকালে। C2H5OH আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড 170, কি হয়ে যাবে ভাই?
C2H5OH, গাঢ় সালফিউরিক অ্যাসিড 170। বলেছিলাম না নিরুদন বিক্রিয়া হবে। নিরুদন বিক্রিয়া মানে কি? নিরুদন বিক্রিয়াটাকে এরকম করে এরকম করে আমি লিখছি, ভেঙে লিখছি, CH3CH2OH লিখলাম। নিরুদন বিক্রিয়া মানে কি? এই কার্বনটা থেকে OH বেরিয়ে যাবে, এই কার্বনটা থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে। তার মানে কি দুটো সিগমা বন্ড ব্রেক করলো, জল বেরিয়ে গেল আলটিমেটলি। তাহলে এখান থেকে পড়ে থাকলো কি? CH2। দুটো সিগমা ব্রেক করলে একটা পাই, তার মানে ডাবল বন্ড হয়ে গেল। আর পাশের কার্বন থেকে OH বেরিয়ে গিয়ে কি পড়ে আছে বল? CH2। অল্প শেষ। তাহলে এটা কি হয়ে গেল? একটা অ্যালকিন হয়ে গেল, একদম পরিষ্কার কথা। এইবার কি? এইটা তাহলে কি? ইথিলিন হয়ে গেল। এবার আমাকে একটা কথা বল, তাহলে এইটাই হয়ে গেল আমার A। এর সঙ্গে কি তৈরি হবে বল? জল তৈরি হবে। ফিনিশ। এবার A প্লাস Br2 মানে CH2 ডাবল বন্ড CH2 প্লাস Br2 তোকে দিতে বলেছে, মানে A প্লাস Br2 দিয়েছে। A প্লাস Br2 CCl4 এর উপস্থিতিতে যখনই দেবো, কি বলেছিলাম রে, কতবার শেখাবো রে এগুলো? বিশ্বকর্মা ঠাকুরের ছাঁচ থেকে কার্তিক ঠাকুর তৈরি করা। ডাবল বন্ড আছে তো ডাবল বন্ড, এগুলো সকালবেলা করেছি। ডাবল বন্ড আছে মানে একটা সিগমা একটা পাই। এই পাইটা ব্রেক করবে, পাইটা ব্রেক করে দুটো সিগমা বন্ড তৈরি করবে। কি করে তৈরি করবে? দাদা দুটো বন্ড আছে, একটা ব্রেক কর। একটা ব্রেক করলে একটা পড়ে থাকলো, পাইটা ব্রেক হলো। ব্রেক হয়ে কটা সিগমা? দুটো সিগমা কোথায়? এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। দুটো সিগমাতে কে বসবে দাদা? দুটো ব্রোমিন বসবে। তাহলে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। যারা যারা এগুলোকে ডিটেলে শিখতে চাও, গিয়ে জৈব রসায়নের ওয়ান শট কুইক রিক্যাপ দেখো, ওই ওয়ান শট দুটো দেখো, এবং দেখে সকালবেলা পকেট ধামাকা দেখে এসে একদম পরিষ্কার হয়ে যাবে। এখানেও তোকে ক্লিয়ার করে দিলাম। সিগমা এই পাই ওয়ানটা ব্রেক করলো, দুটো সিগমা নতুন তৈরি হলো, এই যে সেখানে কি দুখানা ব্রোমিন বসে পড়লো। এগুলোকে জুট বিক্রিয়া বলা হয়। মেন স্ট্রাকচার দেখো, CH2 সেম আছে। এই জন্যই বললাম বিশ্বকর্মা ঠাকুরের ছাঁচ দিয়ে কার্তিক ঠাকুর তৈরি হয়ে গেল। শুধু হাতিটাকে সরিয়ে দিয়ে ময়ূর যুক্ত হয়ে গেল, কাজ শেষ। আচ্ছা, কারণ এইটাই হচ্ছে আমার বি, এটা ছিল আমার এ, পরিষ্কার। এইবার আমাকে আবার এ দিয়ে রিয়াকশন করতে বলেছে। এ দিয়ে বলেছে হাইড্রোজেনেশন করতে, তাহলে সি হবে। নিকেল 200°C দিয়ে দিয়েছে, তাহলে করে দে। এ আমার কি আছে বল? এ আমার আছে ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন আছে। হাইড্রোজেন দিয়ে ট্রিট করতে হবে, নিকেল 200°C। যখনই দেবো কি হবে বল? সিম্পল, এখানটা আছে একটা সিগমা একটা পাই, পাইটা করবে ব্রেক, পাইটা ব্রেক করলে দুখানা কি তৈরি হবে বল? সিগমা। তাহলে এখানটায় মধ্যিখানে আমি লিখলাম CH2 সিঙ্গেল বন্ড CH2, কারণ একটা পাই ব্রেক করে গেছে। পাইটা ব্রেক করে কটা সিগমা হবে? দুটো। তাহলে এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, পরিষ্কার কথা। এই দুখানা সিগমা বন্ডের মধ্যে দুখানা কি যুক্ত হবে বল? হাইড্রোজেন। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, পরিষ্কার কথা। এই হাইড্রোজেনেশন বিক্রিয়ার ফলে কি তৈরি হলো বল? ইথেন তৈরি হয়ে গেল। তাহলে ইথেনটা কি হয়ে যাবে বল? আমার সি হয়ে যাবে। আমি আশা করতে পারি প্রত্যেকের কাছে এলএকিউ এর প্রত্যেকটা জিনিস একেবারে ক্লিয়ার আছে, একেবারে ধামাকা আছে, একেবারে ডান আছে। আমি প্রত্যেকটা বিক্রিয়া এখানে তোকে দেখালাম, সেই বিক্রিয়াগুলো আজকে সকালবেলায় পকেট ধামাকায় তোরা করেছিস। ঠিক আছে, ডান আছে ভাই, ফুল ক্লিয়ার। আর কোনো প্রশ্ন নেই? নেই নেই। এই নিয়ে দুখানা সেট আমি ইউটিউবের মধ্যে দিলাম, একটা 2024 সলভ, একটা পর্ষদের ফার্স্ট পেপার সলভ। জয় ধামাকাটা লেখ। আর যারা সাবস্ক্রাইব করছিস না, কি করছিস ভাই? প্রত্যেকটা দিন তো দেখছিস কি করছে অ্যাডভেঞ্চার একাডেমি। চলো আজকের মতো এখানেই, আমি একটু কি ঘুমাই। প্রত্যেকে খুব ভালো থাকিস, ভালো করে পড়তে থাক। প্রত্যেক দিন অ্যাডভেঞ্চার একাডেমি কিছু না কিছু আনতে থাকবে। চ্যানেলটাকে একটু বড় কর, একটু বন্ধুদের মধ্যে ছড়া, একটু সাবস্ক্রাইব কর, ভিডিওগুলো একটু লাইক ফাইক করে দে ভাই। আর পাশে একটা হাইপ অপশন আছে, হাইপটা একটু করে দে। আজকের মতো এখানেই, জয় ধামাকা।